ভিন্নমতের বিরুদ্ধে অপপ্রচারে রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই। ব্রিফিংয়ে দুদক ৩৫ কোটি টাকার এফডিআর এর তথ্য খোঁজ মেলেনি কার্যালয়ের। হাসিনা সরকারের ঘনিষ্ঠরা শত শত কোটি ডলার পাচার করে কানাডায় বানিয়েছেন বেগমপাড়া। হাইকমিশনারের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা অর্থ ফেরাতে চাইলেন সহায়তা। এবং নরেন্দ্র মোদীকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানালেন ডোনাল্ড ট্রাম্প। ১৩ ফেব্রুয়ারি হতে পারে বৈঠক। আঞ্চলিক নিরাপত্তা সহ কৌশলগত সম্পর্ক ইস্যুতে আলোচনার সম্ভাবনা। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। ৮ ফেব্রুয়ারি প্রধান ৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ হবে। এরপর মধ্য ফেব্রুয়ারিতে দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কারগুলো নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার সঙ্গে ৬ সংস্কার কমিশন প্রধানের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে সন্ধ্যায় ব্রিফ করে এসব কথা জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংবিধান, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ এবং দুদক সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে মঙ্গলবার বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় সংস্কার কাজের অগ্রগতি জানতে চান প্রধান উপদেষ্টা। আলোচনা হয় গুরুত্বপূর্ণ কিছু বিষয়েও। যমুনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান এবং আসিফ নজরুল। পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করে আইন উপদেষ্টা জানান ৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করবে ৬ সংস্কার কমিশন। একই দিন দ্রুত বাস্তবায়নযোগ্য সংস্কারের সুপারিশ দেবে কমিশনগুলো। পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি ৮ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। একই সাথে এই সংস্কার কমিশনের প্রধানরা মিলে সংস্কার কার্যের ক্ষেত্রে আশু করণীয় কী আছে, মধ্যমেয়াদে কী আছে, বা ভবিষ্যতে নির্বাচনের পরে যদি তারা কিছু করতে চায় সেটা কী আছে, সেটা ৬টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। এরপর ফেব্রুয়ারির মাঝামাঝি সব রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে ডেটটা ঠিক করা হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা নিজেই। এই আলোচনার মাধ্যমে দ্রুত সংস্কারে করণীয় ঠিক করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। দেশের স্বাস্থ্য খাত সংস্কারে ৩ মেয়াদে ১১ দফা প্রস্তাবনা দিয়েছে বিএনপি। গুলশানের সংবাদ সম্মেলনে প্রস্তাবনা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বলেন, সুপারিশগুলো বাস্তবায়ন হলে সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব। এদিকে সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্র সংস্কারে কাজ করছে অন্তত 10টি সংস্কার কমিশন। বেঁধে দেওয়ার সময়ের মধ্যে কমিশনগুলো তাদের রিপোর্ট পেশ করার পর পরবর্তী পদক্ষেপ নেবে সরকার। দায়িত্বশীল দল হিসেবে এবার স্বাস্থ্য খাত সংস্কারে নিজেদের প্রস্তাবনা তুলে ধরল বিএনপি। আমাদের যে মঙ্গলবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সবার জন্য স্বাস্থ্য শিরোনামে 3 মেয়াদে সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বিগত 15 বছর স্বাস্থ্য খাতে পরিকল্পিত উদাসীনতা ও দুর্নীতির ব্যাপকতার মাধ্যমে জনগণ উচ্চমূল্যের বেসরকারি চিকিৎসা গ্রহণে বাধ্য হচ্ছে। এমতো অবস্থায় প্রয়োজন সুষ্ঠু তদন্ত ও পর্যালোচনার মাধ্যমে দুর্নীতির নিরপেক্ষ অনুসন্ধান ও দোষীদের উপযুক্ত শাস্তি বিধান। সরকারের স্বাস্থ্য ব্যবস্থাপনার সংস্কারের উদ্যোগকে স্বাগত জানালেও খন্দকার মোশাররফ বলেন, একটি নির্বাচিত সরকারের পক্ষেই জনপ্রত্যাশার সঙ্গে সঙ্গতিপূর্ণ সংস্কার প্রস্তাব প্রণয়ন ও তা বাস্তবায়ন সম্ভব। আমরা মনে করি না যে এই অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী মধ্যমেয়াদী এই প্রস্তাবগুলো বাস্তবায়ন করার সময় পাবে। এটা আমরা করব যদি জনগণ আমাদেরকে নির্বাচিত করে। এদিকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তাগিদ দেন। গণতন্ত্র মানেই হচ্ছে জনগণের শক্তি, জনগণের ক্ষমতা। সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা তো করতে হবে।
তার জন্য তারিখ নির্ধারণ করতে হবে। বিভিন্ন সংস্কারের বিষয়ে সরকার সব দলের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা বিএনপি নেতাদের। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের অদূরদর্শিতার কারণে সংকট থেকে উত্তরণের লক্ষণ দেখা যাচ্ছে না অভিযোগ করে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। জুলাই হত্যা মামলার আসামিদের জামিন পাওয়ার বিষয়েও সরকারের ব্যাখ্যা দাবি করেছেন তিনি। মঙ্গলবার রাজধানীর পুরনো পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আওয়ামী লীগের প্রতি সরকার কঠোর হয়নি বলেও অভিযোগ করেন নূর। দেড় দশকে দেশের টাকা লুটে জড়িতদের বিচার এবং পাচারের অর্থ ফিরিয়ে আনার দাবি জানান তিনি। গণহত্যাকারীদের দ্রুত বিচার করতে না পারলে দেশ সংকটের মুখে পড়বে বলেও অভিযোগ করেন নুরুল হক নূর। 6 মাসের সরকারের পারফরমেন্স, তাদের দুর্বলতা এবং অদূরদর্শিতায় দেশে গতি আসে নাই। দেশের সংকট থেকে উত্তরণের কোনো ভালো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। আমরা মনে করি যে বর্তমান এই উপদেষ্টা পরিষদ নিয়ে সরকারের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন প্রয়োজন। এই সরকার যদি এই গণহত্যার সাথে জড়িত আওয়ামী লীগের বিচার সম্পন্ন করে তাদের শাস্তি না দিতে পারে, তাহলে আগামীর বাংলাদেশ একটা সংকটে পড়বে। বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ কর্মসূচিতে 49,70,388 জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। যদিও নির্বাচন কমিশনের লক্ষ্য ছিল 61 লাখের বেশি। মঙ্গলবার ইসি ভবনে কমিশন সচিব আক্তার আহমেদ জানান, নতুন তালিকা থেকে 15,23,000 মৃত ভোটার বাদ পড়েছেন। নারী ভোটার বেড়েছে জানিয়ে সচিব বলেন, এবার 16 লাখ নারী নিবন্ধন করেছেন। বাদ পড়াদের যুক্ত করতে নিবন্ধন চলবে 11 এপ্রিল পর্যন্ত। ভোটার হওয়ার যোগ্যরা অনলাইন ও আঞ্চলিক কার্যালয়ে গিয়ে নিবন্ধন করতে পারবেন। ভিন্ন মতের বিরুদ্ধে অপপ্রচারে রাষ্ট্রীয় অর্থের অপচয় সহ নানা অনিয়ম করেছে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই। ব্রিফিংয়ে এমন দাবি করেছে দুদক। প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে 35 কোটি টাকার এফডিআর সহ বিভিন্ন ব্যাংক লেনদেনেরও তথ্য পেয়েছে সংস্থাটি। যদিও অভিযান চালিয়ে সিআরআই কার্যালয়ের অস্তিত্ব পায়নি দুদক। সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই এর কার্যালয়ের সন্ধানে মঙ্গলবার দিনভর অভিযানে দুদক। ধানমন্ডি সহ একাধিক স্থানে ঠিকানা ব্যবহার করা হলেও মেলেনি অস্তিত্ব। দুদকের অভিযানের দলনেতা জানান, রাষ্ট্রীয় অর্থে আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে গবেষণা সেলটির বিরুদ্ধে ট্রাস্টের অনুকূলে অনুদান বরাদ্দ সহ বিভিন্ন মন্ত্রণালয়ের অর্থ নয়ছয়ে জড়িত থাকার অভিযোগ মিলেছে। প্রাতিষ্ঠানিক কার্যক্রমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধন করেছে কিনা সেটা যাচাইয়ের জন্য আমাদের কমিশন থেকে আমরা অভিযানের প্রেক্ষিতে বের হই, অভিযানের জন্য আসি। তো আমাদের এই ছিল ওনাদের যে প্রতিষ্ঠান অফিস কোথায় আছে সেই অফিসগুলো একটু সন্ধানে গিয়ে তারপরে সেখান থেকে আমরা কোনো রেকর্ডপত্র পাই কিনা সেটা পর্যালোচনা করার। আমরা ওনাদের অফিসে আসি, অফিসে গিয়ে এখানে কোনো অফিসের সন্ধান পাইনি। প্রতিষ্ঠানটির নামে আইএফআইসি ব্যাংকে 35 কোটি 21 লাখ টাকার এফডিআর সহ ডাচ বাংলা ব্যাংক ও সোনালী ব্যাংকে লেনদেনের নথি হাতে পেয়েছে দুদক। সংস্থাটি বলছে, সিআরআই এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় সহ উচ্চ পর্যায়ের পদগুলোতে রয়েছেন শেখ পরিবারের সদস্যরা। পরিচালনা পর্ষদ কর্তৃক বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগে অভিযানকালে সিআরআই নামক প্রতিষ্ঠানের যে সকল ব্যাংক হিসাব চালু ছিল ওই সকল ব্যাংক হতে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় আইএফআইসি ব্যাংকে সিআরআই নামক প্রতিষ্ঠানটির নামে একটি 35 কোটি 21 লক্ষ টাকার এফডিআর রয়েছে। এদিন পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে 2 কোটি 56 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দিয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার ঘনিষ্ঠরা শত শত কোটি ডলার পাচার করে কানাডায় বানিয়েছে বেগমপাড়া। পাচারের অর্থ ফেরাতে দেশটির সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকে সহায়তা চান ডক্টর মোহাম্মদ ইউনুস।
প্রধান উপদেষ্টা আরও বলেন, হাসিনা সরকারের ঘনিষ্ঠ ধনী ব্যক্তি, রাজনীতিবিদ ও তাদের ঘনিষ্ঠজনরা বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন। এ সময় কানাডার হাইকমিশনার জানান, তাদের দেশে অর্থ জব্দ ও পুনরুদ্ধারে নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। বাংলাদেশ সরকার সুনির্দিষ্ট তালিকা দিলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বৈঠকে বাংলাদেশে কানাডার বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে ঢাকায় কানাডার ভিসা অফিস খোলার আহ্বান জানান ডক্টর ইউনুস। 23 জেলা নিয়ে চলছে 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। তুরাগ তীরে জিকির আজকারে নিমগ্ন মুসল্লিরা। কোরআন হাদিসের নসিহতপূর্ণ বয়ান শুনে সময় পার করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বুধবার আখেরি মোনাজাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামীতে টঙ্গীতে আয়োজন না করার শর্তে এবার সাতপন্থীদের ইজতেমা করার অনুমতি দেওয়া হয়েছে। টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা ময়দানে ধর্মপ্রাণ মানুষের ঢল। বয়ান, তালিম, জিকির ও অন্যান্য ইবাদতের মধ্য দিয়ে চলছে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের কার্যক্রম। নিয়ম অনুযায়ী মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই শুরু হয় ঈমান আমলের বয়ান। পাকিস্তান ও ভারত থেকে আসা বক্তারা নিজ নিজ ভাষায় বয়ান করেন, পরে বাংলা ভাষায় তা অনুবাদ করা হয়। আমরা তো এখানে আসা আমরা দিন সম্বন্ধে জানতে পারতাছি। ব্যক্তিগত জীবনে যদি একটা মানুষ শান্তি পেতে চায় তাহলে অবশ্যই তাকে দিন মানতে হবে। খিত্তায় অবস্থান নিয়ে জোটবদ্ধভাবে তালিম নেন মুসল্লিরা। এখানে দুনিয়ার কোনো স্বার্থ নেই বা নিজস্ব ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই। তাদের বয়ান শুনে আমাদের দিলের পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ। ইজতেমার নিরাপত্তা নিয়ে সন্তুষ্ট আয়োজকরা। বুধবার আখেরি মোনাজাত সুষ্ঠুভাবে সম্পন্নে সব ধরনের প্রস্তুতি নিয়েছে পুলিশ। সূরা নিজামের যে পর্বটি সেটি দ্বিতীয় ধাপের সেটি আখেরি মোনাজাত 12টার সময় হবে। সেজন্য আপনাদের মাধ্যমে সকলকে জানাতে চাই, আখেরি মোনাজাতে আপনারা শরীক হবেন। ইনশাল্লাহ আমরা নিরাপত্তা ব্যবস্থা রাখবো, সম্পূর্ণ নিরাপদে থাকবে সবাই। 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আগামীতে টঙ্গীতে আয়োজন না করার শর্তে এবার সাতপন্থীদের এই অনুমতি দেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মেহেদী হাসান, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর। সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রতিবাদে দুদিনের জন্য ফল আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। এ কারণে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি হচ্ছে না। এর প্রভাব পড়েছে বাজারে। সব ধরনের ফলের দাম কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফল আমদানি বন্ধ রেখেছে বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টস অ্যাসোসিয়েশন। 9 জানুয়ারি ফল আমদানিতে সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 30% করে এনবিআর। এতে কেজিতে শুল্ক কর 15 টাকা বেড়ে দাঁড়িয়েছে 116 টাকা। আমদানি খরচ বাড়ার প্রভাব পড়েছে বাজারেও। বিভিন্ন ধরনের ফল কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে বর্ধিত সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবিতে মঙ্গল ও বুধবার ফল আমদানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। ফলের উপর শুল্ক বাড়ানোর কারণে আমাদের অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী সারা বাংলাদেশে ফল আমদানি বন্ধ রয়েছে। বাইরের রাষ্ট্র থেকে যে মালগুলো আসছে ওইগুলো অনেক দাম বেশি এখন। রমজানের আগে ফল আমদানি বন্ধ এবং দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। এভাবে যদি রমজানের আগে ফল পাকড়ের দাম বাড়ে তাহলে জনগণ যারা গরিব গুরবা আছে এরা কিভাবে চলবে? ফল আমদানি বন্ধে বেনাপোল বন্দর থেকে রাজস্ব হারাবে সরকার। অন্যান্য খাদ্যদ্রব্য আমদানি আগের মতো স্বাভাবিক রয়েছে। ফল আমদানি কমে যাওয়ায় আমাদের অন্যান্য রাজস্ব আয় কমে গেছে। রমজানে ফলের সরবরাহ ও দাম নাগালে রাখার আহ্বান ভোক্তাদের। সময় সংবাদ, বেনাপোল। মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে আসতে আরও 3 মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি জানান, দাম নিয়ন্ত্রণে চাল, ডাল সহ নিত্যপণ্যের আমদানি বাড়ানো হয়েছে। রাজনৈতিক অস্থিতিশীলতা, অত্যাবশ্যকীয় পণ্যের মজুদ সরবরাহ ঘাটতি সহ নানা কারণে মূল্যস্ফীতির হার 2 অঙ্কের ঘর অতিক্রম করে বেশ আগেই। পরিস্থিতি মোকাবিলায় সুদ হার বাড়ানো সহ বাংলাদেশ ব্যাংকের কঠোর মুদ্রানীতি অনুসরণের পরেও জিনিসপত্রের দাম আকাশচুম্বী। এর মধ্যেই অর্থ যোগান বাড়াতে গত মাসে হঠাৎ করেই ভ্যাট আরোপের সিদ্ধান্ত নেয় সরকার। এতে আরও সংকটে পড়ে নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষ।
এমন পরিস্থিতিতে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার 6 মাস পরেও মূল্যস্ফীতি কেন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না? মূল্যস্ফীতি উঠেছে, ডিফারেন্ট কারণ আছে। লোকের হাতে টাকা ছিল, সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে। ওটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না, 2-3টা মাস অপেক্ষা করে। জুন মাসে গেলে হয়তো আমরা আইডিয়াল সিচুয়েশন যদি 6-7 মাসে যেতে পারি, এটা বেটার হয় আমাদের। অতি প্রয়োজনীয় জিনিসগুলো আমরা সরবরাহ কোনোদিন আমরা কমতে দেব না। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার সঙ্গে শ্রীলঙ্কার তুলনা করা ঠিক নয় মন্তব্য করে উপদেষ্টা আরও বলেন, দেশের মাত্র 12টি ব্যাংক কার্যকর থাকলেও বাকিগুলো চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। শ্রীলঙ্কা আর বাংলাদেশ এক না। যদি আমরা এই কাউন্টার ইস্যুগুলো না নিতাম, বাংলাদেশের অবস্থা কিন্তু একেবারে একটা অকল্পনীয় অবস্থায় চলে যেতাম। কারণ কোথাকার অর্থ নাই, তো সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে। ভ্যাটের প্রভাবে পণ্যের দাম যতটুকু বেড়েছে, ব্যবসায়ীরা তার চেয়ে অনেক বেশি মুনাফা করছেন বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। কয়েকদিনের মধ্যে হয়তো। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রমজানকে সামনে রেখে ভোগ্যপণ্য আমদানির জন্য ঋণপত্র খোলা বাড়লেও ধস নেমেছে মূলধনী যন্ত্রপাতিতে। রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংকের সহায়তা না পাওয়ায় নতুন বিনিয়োগ হচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের। যদিও ঋণ প্রাপ্তিতে সমস্যা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। রমজানে জীবনযাত্রার ব্যয় আরেক ধাপ বাড়ার শঙ্কায় সাধারণ মানুষ। সিয়াম সাধনার মাসে যৌক্তিক মূল্যে পণ্য যেন কিনতে পারেন, সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। ভোক্তারা তো সবসময় চায় যে একটা রিজনেবল প্রাইসে ভালো জিনিসটা, মানসম্মত জিনিসটা পাওয়ার জন্য। দামটাও যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো হয়। রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারের উদ্যোগের মধ্যে ছিল ভোগ্যপণ্য আমদানি সহজ করা। এমন বাস্তবতায় গেল জুলাই ডিসেম্বরে বছর ব্যবধানে এসব পণ্যের ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে। আমাদের যে গুডস ট্রেডের জন্য যে ফান্ডিংটা দরকার পড়তো ডলারে, নেট শর্টফল যেটা ব্যালেন্স অফ পেমেন্টের, সেটা প্রয়োজন পড়ছে কম। বছরের শেষ নাগাদ একটা সময় চলার পরে এটা আমাদের এখন যে ডলারের যে একটা চাপ ছিল, চাপটা কমে আসবে। বাজারে পছন্দ মতো পণ্য কিনতে পকেটে থাকা চাই চাহিদা অনুযায়ী অর্থ। তার জন্য দরকার নতুন কাজের সুযোগ, কিন্তু বিনিয়োগে ভাটা পড়ায় সেই সুযোগ তৈরি হচ্ছে না। বিনিয়োগের সঙ্গে সরাসরি যুক্ত মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র খোলা গেল জুলাই ডিসেম্বরে বছর ব্যবধানে কমেছে 32%, আর মধ্যবর্তী কাঁচামাল প্রায় 7.5% ও জ্বালানি আমদানির ঋণপত্র খোলা কমেছে 8%। বিনিয়োগ আগ্রহ না থাকার পেছনে ব্যাংকের সহায়তা কমে যাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। সরকার না চায়, যদি ব্যাংকের যদি সামর্থ্য না থাকে, তাহলে আমরা মূলধনী যন্ত্রপাতি আনবো কোথা থেকে? আমরা এখন যে সামান্য আপনি ইম্পোর্ট দেখছেন, সেটা হলো যে আগের যে পুরনো মেশিন আমাদের চলতে পারতেছে না, কোয়ালিটি আসতেছে না, প্রোডাকশন কমে গেছে, সেগুলোকে আমরা চেঞ্জ করে আসলে এখন যে যতটুকু ইম্পোর্ট হচ্ছে সেগুলোর জন্য। কেন্দ্রীয় ব্যাংকও মনে করে বর্তমান পরিস্থিতিতে আশানুরূপ বিনিয়োগ না হলেও উদ্যোক্তাদের জন্য ঋণ প্রাপ্তি অব্যাহত আছে। বর্তমান সময়ে এই একটু স্লো তো যাচ্ছে ক্যাপিটাল ইনভেস্টমেন্টটা, সেজন্য মূলধনী যন্ত্রপাতির যে ইম্পোর্টটা সেটা একটু স্লো দেখাচ্ছে। সাপ্লাই সাইড থেকে কিন্তু বেসিক্যালি কোনো বাধা নাই। সংকট উত্তরণে সরকারকে যেমন বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে, তেমনি ব্যাংকগুলোতে ঋণপত্র নিষ্পত্তি করার জন্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। অর্থ পাচার হতে দেওয়া যাবে না এবং একই সঙ্গে বিভিন্ন রকমের যে রেগুলেটরি যে সমস্ত ইন্টারভেনশনগুলো রয়েছে এবং ব্যাংকগুলো অনেক সময় সহায়তা করে না এই জায়গাগুলোতে ঋণপত্র খোলার ক্ষেত্রে। সুতরাং সবার জন্য সমান এক ধরনের যে সুযোগ সুবিধা সেটা তৈরি করা। নতুন বিনিয়োগের জন্য মূলধনী যন্ত্রপাতি আমদানিতে ঋণপত্র খোলার হার কমলেও বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে উৎপাদন ধরে রাখতে শিল্পের কাঁচামাল আমদানিতে এলসি খোলার হার বেড়েছে 9.5% ও নিষ্পত্তি হয়েছে 11%-এর বেশি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার ইউরোপীয় প্রযুক্তি, রেসিপি ও উপাদান সমৃদ্ধ আন্তর্জাতিক মানসম্পন্ন চুইংগাম বাজারে আনলো দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। রাজধানীর একটি রিসোর্টে সিটি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান রূপসী ফুডস লিমিটেড টুইটি টুইস্ট নামের পণ্যটি বাজারজাত করার ঘোষণা দেয়। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সিটি গ্রুপের প্ল্যানিং ও বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর মোহাম্মদ ইমরান উদ্দিন, রূপসী ফুডস কনফেকশনারির ডিরেক্টর আবু জাফর মোহাম্মদ নঈম এবং ডেপুটি জেনারেল ম্যানেজার কাজী মামুনুর রশিদ সহ প্রতিষ্ঠানটির বিভিন্ন জেলা ও উপজেলার পরিবেশকরা। আমাদের মেইন টার্গেট থাকে দি কোম্পানির ইনস্ট্রাকশন, এমডি স্যারের ইনস্ট্রাকশন, চেয়ারম্যান স্যারেরও একই ফিলোসফি যে আমরা যাকে বা কনজিউমারকে যে প্রোডাক্টটা দিব, ইট হ্যাজ টু বি হাইজেনিক।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় গণমাধ্যম বলছে, আগামী 13 ফেব্রুয়ারি মোদির সঙ্গে বৈঠক করতে পারেন ট্রাম্প। আঞ্চলিক নিরাপত্তা সহ কৌশলগত সম্পর্ক ইস্যুতে আলোচনা হতে পারে। এর আগে গত 27 জানুয়ারি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট। আঞ্চলিক নিরাপত্তা সহ দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে দীর্ঘ আলোচনা করেন দুই নেতা। দেশ দুটির নাগরিকদের কল্যাণ, বিশ্বশান্তি, সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও দেন তারা। এবার মার্কিন সামরিক বিমানে করে 205 ভারতীয় অবৈধ অভিবাসীকে দেশে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও তা কাজে দিল না। এর আগে মোদীর সঙ্গে ফোনালাপে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়ে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। এরপর সামরিক বিমানে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করল যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট নির্বাচিত হলে লাখ লাখ অবৈধ অভিবাসীকে বাড়ি ফেরত পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি বাস্তবায়নেও কোনো ফাঁক রাখছেন না তিনি। প্রায় 2 সপ্তাহের ব্যবধানেই 6টি সামরিক বিমানে করে হাজার হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছেন লাতিন আমেরিকার দেশগুলোতে। এবার অবৈধ ভারতীয় অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে অবৈধ অভিবাসী বহনকারী C-17 সামরিক বিমান ভারতের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে গেছে। যুক্তরাষ্ট্রে বসবাসরত অবৈধ অভিবাসীদের তালিকায় প্রথম সারির দেশগুলোর মধ্যে রয়েছে ভারতের নাম। তবে ট্রাম্প মোদী সুসম্পর্ক এবং ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে ভারতীয় বংশোদ্ভূতদের উল্লেখযোগ্য অবস্থান দেখে অনেকেই ধারণা করেছিলেন যে ভারতীয় অভিবাসীদের প্রতি হয়তো নমনীয় থাকবেন ট্রাম্প। তবে সেই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছে নতুন মার্কিন প্রশাসন। চলতি সপ্তাহে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোন আলাপেও অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো ও শুল্ক আরোপের বিষয়ে নিজের কঠোর অবস্থানের কথা স্পষ্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। ভারতও এই পদক্ষেপের সঙ্গে সহমত পোষণ করেছে। তাদের দাবি, বিশ্বের যে কোনো দেশে বসবাসরত অবৈধ অভিবাসীদের ফেরত নিতে রাজি তারা। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ নিউজ জানায়, এর মধ্যেই ভারত এবং যুক্তরাষ্ট্র মিলিতভাবে 18,000 অবৈধ অভিবাসীকে শনাক্ত করেছে। যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। পিউ রিসার্চের তথ্য মতে 2024 সাল পর্যন্ত প্রায় 7,25,000 ভারতীয় অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে। সামরিক বিমানে অভিবাসীদের গুয়াতেমালায় ফেরত পাঠাতে মাথাপিছু $4,675 মার্কিন খরচ হয়েছে, যা সাধারণ একক যাত্রা টিকিটের মূল্যের অন্তত 5 গুণ। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 10% শুল্ক আরোপের জবাবে এবার যুক্তরাষ্ট্রের উপর 10% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে চীন। সেই সঙ্গে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে আস্থা ভঙ্গের অভিযোগে তদন্ত করবে বলেও জানিয়েছে দেশটি। এদিকে মেক্সিকো ও কানাডার পণ্যের উপর 25% শুল্ক আরোপ 1 মাস পিছিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। দেশ দুটি অবৈধ অভিবাসী ও মাদক পাচার ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়ে সমঝোতা আশায় ট্রাম্প এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। গেল শনিবার যুক্তরাষ্ট্রের 3 বড় বাণিজ্যিক অংশীদার কানাডা, চীন ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার থেকে চীনা পণ্যের ওপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। সিদ্ধান্ত কার্যকরের কয়েক মিনিটের মধ্যেই ট্রাম্পের চেয়েও আরও এক ধাপ এগিয়ে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে চীন। যুক্তরাষ্ট্র থেকে কয়লা ও গ্যাস আমদানির ওপর 15% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে চীন। এছাড়া জ্বালানি তেল, কৃষিজ পণ্য ও কিছু সংখ্যক যানবাহনের ওপর 10% শুল্ক আরোপ করেছে দেশটি। আগামী 10 ফেব্রুয়ারি থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। এছাড়া চীনের বাণিজ্য নিয়ন্ত্রণ সংস্থা মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগলের বিরুদ্ধে আস্থা ভঙ্গের অভিযোগে তদন্ত শুরু করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংস্থাটি। চীনের ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হলেও কানাডা ও মেক্সিকোর শুল্ক আরোপ 1 মাস পিছিয়েছেন ট্রাম্প। শুল্ক নিয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট। কানাডার ওপর আগামী 30 দিনের জন্য শুল্ক আরোপ স্থগিত করেছেন তিনি। বিনিময়ে নতুন হেলিকপ্টার, প্রযুক্তি এবং সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি মাদক পাচার বন্ধ করে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের কথাও জানা গেছে।
শুল্ক আরোপের ইস্যুতে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউমের সঙ্গেও আলাপ করেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি বলেন, সীমান্ত নিয়ে ট্রাম্পের সঙ্গে তার একটি চুক্তি হওয়ার পর শুল্ক আরোপের সিদ্ধান্ত 1 মাস পেছানো হয়েছে। চুক্তির আওতায় মেক্সিকো 10,000 ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করে সীমান্ত নিরাপত্তা জোরদার করবে। এই সেনাদের কাজ হবে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ঠেকানো, বিশেষ করে ফেন্টানিল পাচার রোধ করা। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। সুইডেনের মধ্যাঞ্চলের একটি শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুকধারীর গুলিতে 10 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে রাজধানীর স্টকহোমের 200 কিলোমিটার পশ্চিমে ওরেব্রো শহরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। তবে এ ঘটনায় জড়িত কাউকে এখনও গ্রেফতার করতে পারেননি তারা। এক বিবৃতিতে পুলিশ জানায়, এই ঘটনাকে আপাতত হত্যা চেষ্টা, অগ্নিসংযোগ এবং অস্ত্র সংক্রান্ত গুরুতর অপরাধ বলে মনে করা হচ্ছে। নিরাপত্তার খাতিরে আশপাশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদেরও বাইরে বের হতে দেওয়া হচ্ছে না। এমনকি ওই এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে বাসিন্দাদের। যুক্তরাজ্যের বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় সংগঠন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে একটি সভা আয়োজিত হয়েছে। এতে অংশ নেন বাংলাদেশ থেকে আগত সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রতিনিধি দল। সভায় বক্তব্য দেন বিসিসিআই এর সাবেক সভাপতি শাহকির বক্ত ফারুক সহ আরও অনেকে। এ সময় বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রসার এবং প্রবাসী ব্যবসায়ীদের নানা সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রবাসী উদ্যোক্তাদের জন্য আইটি, কৃষি ও সার্ভিস সেক্টরে বিনিয়োগের আহ্বানও জানান তারা। ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চিটাগং কিংস ও খুলনা টাইগার্স। ক্রিকেটারদের পারিশ্রমিক ইস্যু এখনও পুরোপুরি সমাধান করতে পারেনি চিটাগং। ফ্র্যাঞ্চাইজির ভুল স্বীকার করছেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এছাড়া দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের আগে বড় কোনো তারকা আনার পরিকল্পনা নেই চট্টগ্রামের। খুলনা টাইগার্সের বিপক্ষে ফাইনাল নিশ্চিতের ম্যাচে শামীম ইমনদের উপর পূর্ণ আস্থা রাখছেন অধিনায়ক। এদিকে শক্তিশালী স্কোয়াড নিয়ে আত্মবিশ্বাসী মিরাজের দল। মিরপুরে দু দলের লড়াই শুরু হবে সন্ধ্যা 6:30টায়। ম্যাচের দিন সকালে এলেন, খেললেন, হেরে আবার চলে গেলেন। অথচ এই আন্দ্রে রাসেলকে নিয়ে ফাইনালে খেলার স্বপ্ন দেখেছিল রংপুর রাইডার্স। রাসেলও জানেন সেটা, তাই তো মন খারাপ আর আক্ষেপ নিয়েই বিদায় নিলেন বাংলাদেশ থেকে। রংপুরের 3 বিদেশির কেউই পাত্তা পাননি খুলনা টাইগার্সের সামনে। 86 রানের টার্গেটের ম্যাচে দলের উইন্ডিজ তারকা হেডমায়ারের ব্যাটিংয়ে নামা লাগেনি। মোটে 1 ওভার বোলিং করতে হয়েছে জেসন হোল্ডারকে। এই দলটার বিপক্ষে বাঁচা মরার লড়াই চিটাগং কিংসের। যদিও তাদের দলে নেই তেমন বিদেশি তারকা, ছন্দে থাকা হায়দার আলীও পড়েছেন ইনজুরিতে। তবুও নতুন করে কাউকে আনার পরিকল্পনা নেই চট্টলার দলটার। চট্টগ্রামে টাকার গরম নাই, সেজন্য দেখাচ্ছে না। না, আমাদের ওই রকম কোনো কিছু নেই। আমাদের পুরো টুর্নামেন্টে যেই প্লেয়ারগুলো অ্যাভেলেবেল ছিল এখনও তারাই আছে। এইরকম একটা ভাইটাল টাইমে ওর ইনজুরিটা অবশ্যই আমাদের টিমের জন্য একটু হলেও ব্যাকফুটে আমরা গেছি। শামীম আসলে আমাদের বাংলাদেশিদের মধ্যে দেখবেন যে ও একটু ডিফারেন্ট কাইন্ড অফ প্লেয়ার। টি-20 ক্রিকেটে এই ধরনের শটস দেখতে মজা লাগে, আর আমিও আসলে শামীমের একজন বড় ফ্যান। পারিশ্রমিক ইস্যুতে দুর্বার রাজশাহীর পাশাপাশি চিটাগং কিংসকে নিয়েও হয়েছে অনেক আলোচনা। এখনও নাকি বেশ কিছু ক্রিকেটারকে দেয়া হয়নি প্রতিশ্রুত অর্থ। পেমেন্ট সহ নানা বিতর্ক নিয়ে ভুল স্বীকার করেছেন অধিনায়ক। একটা মানুষ যখন 12-13 বছর বা 15 বছর পরে আসে একটা স্ট্রাগলিং লাইফ থেকে, তাকেও কিন্তু আমাদের একটু মিনিমাম স্পেসটা দেওয়া উচিত। প্লেয়ারদের সঙ্গে অনেক ফ্রেন্ডলি, উনি প্লেয়ারদের সাথে অনেক আন্তরিকভাবে মিশে। তো টুকিটাকি দেখেন, ভুল সবারই থাকে, টুকিটাকি সমস্যা সব ফ্র্যাঞ্চাইজিরই আছে। তো কোনো কিছুকে বড় করে হাইলাইট করার কিছু নাই। 11 বছর পর বিপিএলে ফিরেছে সামির কাদেরের চিটাগং কিংস। এর আগে প্রথম 2 আসরে অংশ নিয়েছিল এই ফ্র্যাঞ্চাইজি। এই ফেরাটা স্মরণীয় করে রাখার প্রত্যাশা অধিনায়কের। অবশ্যই আমাদের উদ্দেশ্য তো সেটাই, বাট আমরা আগে কালকের ম্যাচটা নিয়ে ফোকাস করছি। দ্বিতীয় কোয়ালিফায়ার সামনে রেখে দিনটা হোটেলেই কাটিয়েছে চিটাগং কিংস। তবে ঐচ্ছিক অনুশীলন করেছেন খুলনা টাইগার্সের মেহেদি মিরাজ, নাইম শেখ, মাহিদুল অঙ্কনরা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঢাকা থেকে দলের সঙ্গে যোগ দিতে চান হামজা চৌধুরী। তবে হামজার ক্লাব পরিবর্তনের কারণে তাকে জাতীয় দলে ফেরানোর প্রক্রিয়া নিয়ে নতুন ক্লাবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এদিকে শেফিল্ডের এই মিডফিল্ডারকে নিয়ে সব চূড়ান্ত হলে হামজাকে বিশেষ সংবর্ধনা দিতে চায় বাফুফে। কদিন আগেই লেস্টার সিটি থেকে শেফিল্ডে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। এতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে তাকে কবে পাওয়া যাবে তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ভারতের বিপক্ষে ম্যাচে এই মিডফিল্ডারকে উড়িয়ে আনার প্রক্রিয়া বিলম্ব হবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। ম্যাচের আগে দলের অনুশীলনে হামজাকে পাওয়া যাবে নাকি সরাসরি ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নেবেন হামজা তা নিয়েও আসেনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত। হামজার নতুন ক্লাবে যোগদানের কারণে তাকে দলে পাওয়ার জন্য আবারও নতুন করে বর্তমান ক্লাবের সঙ্গে আলোচনা চলছে বাফুফের। সবকিছু চূড়ান্ত হলে এই মিডফিল্ডারকে দিতে চান বিশেষ সংবর্ধনা। নতুন ক্লাবে গিয়েছেন, সো আমরা তো ইনিশিয়ালি তার পুরাতন ক্লাবের সাথে কথাবার্তা চালিয়েছিলাম। ওরা নতুন ক্লাব ট্রান্সফার হওয়ার পরে এই ক্লাবের সাথে আমাদের যোগাযোগ শুরু হচ্ছে রিগার্ডিং হিজ পসিবল অ্যারাইভাল ডেটস। সো আমাদের এখনো চূড়ান্ত কোনো কিছু হয় নাই। উনি সরাসরি কি বাংলাদেশে আসবেন কিংবা সরাসরি ভেন্যুতে যাবেন এই ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে প্রাইমারি যে আলাপ হয়েছিল আমাদেরকে যেটা বলা হয়েছে যে উনি চান ব্যক্তিগতভাবে হামজা চৌধুরী, উইচ উই আর গ্রেটফুল, যে উনি নিজে ঢাকায় আসতে চান আগে, এখান থেকে উনি যেতে চান টিমের সাথে। বাট এগেইন ইটস অল ডিপেন্ডস অন হিজ ক্লাব এবং ওনাদের অ্যাভেলেবিলিটি অ্যান্ড হোয়াট আর দ্য অপশনস উই উইল হ্যাভ। বাট ডেফিনেটলি আমাদেরকে যদি সেই সুযোগটা আমরা পাই, একটা উইন্ডো যদি পাই, ডেফিনেটলি তাকে আমরা একটা সুন্দর সম্বর্ধনা দেব। চূড়ান্ত হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচের ভেন্যু। শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামেই মাঠে গড়াবে ম্যাচটি। শিলংয়ে ক্যাম্প করতে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে বাফুফে। এই ম্যাচ সামনে রেখে মার্চের শেষ দিকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ। শিলংয়ে হচ্ছে অ্যাকর্ডিংলি আমরা ওদের স্টেট ফুটবল ফেডারেশনের সাথে অ্যাকোমোডেশন এবং কথাবার্তা চলছে অ্যান্ড প্র্যাকটিস গ্রাউন্ডের কথাবার্তা চলছে। সৌদি আরবের সাথে আমাদের ইতিমধ্যে কথাবার্তা ফাইনাল হয়ে গিয়েছে যে সৌদি আরবে আমরা একটা প্র্যাকটিস ক্যাম্প হবে অ্যাজ পার কোচেস ডিজায়ার। সো দ্যাট ইজ মোর লেস ফাইনালাইজড। লাস্ট উইক অফ ফেব্রুয়ারি থেকে ইনশাল্লাহ আমাদের ঢাকার যেটা ক্যাম্প সেটা শুরু হওয়ার প্ল্যান এখন পর্যন্ত, এবং ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারিতে বা মার্চে ইনশাল্লাহ তাদের সৌদি আরব যাওয়ার ইচ্ছা আছে। এদিকে নতুন করে কিট স্পন্সর পেতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল। এবার দেশীয় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের সঙ্গেই চুক্তি করতে যাচ্ছে বাফুফে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বাংলাদেশ নারী ও পুরুষ ফুটবলারদের দিয়ে নতুন জার্সি ট্রায়াল দিয়েছে ফেডারেশন, জানিয়ে ইতিবাচক বাফুফে মার্কেটিং কমিটি। কিট স্পন্সরের ব্যাপারে আমাদের সবকিছু চূড়ান্ত হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা সভাপতি আসার জন্য অপেক্ষা করছি। আমাদের ইচ্ছা আছে যে আমাদের ইউএতে যে সফর সেটা দিয়ে আমরা নারীদের নতুন জার্সিটা প্রেজেন্ট করতে চাই, আর পুরুষদের তো ডেফিনেটলি উইল হ্যাভ এ নিউ সেট, কোনো সন্দেহ নেই। বাট আমি মনে করি নারীদেরটাও আমরা এখনো যে সময় আছে আমরা ধরতে পারবো ইনশাল্লাহ। সবকিছু ঠিক থাকলে চলতি মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে নতুন জার্সিতে দেখা যাবে বাংলাদেশ নারী ফুটবলারদের। এরপর ভারতের বিপক্ষে ম্যাচে নতুন সাজে মাঠে নামবে জামাল ভুঁইয়ার দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভিন্নমতের বিরুদ্ধে অপপ্রচারে রাষ্ট্রীয় অর্থের অপচয় করেছে আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই। ব্রিফিংয়ে দুদক ৩৫ কোটি টাকার এফডিআর এর তথ্য খোঁজ মেলেনি কার্যালয়ের। এবং হাসিনা সরকারের ঘনিষ্ঠরা শত শত কোটি ডলার পাচার করে কানাডায় বানিয়েছেন বেগমপাড়া। হাই কমিশনারের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা অর্থ ফেরাতে চাইলেন সহায়তা। এই ছিল প্রবাসের সময়ে, সঙ্গেই থাকুন সময়ের।